এই দূতাবাসের মধ্যে কি কোনো রকম আওয়ামী যোগসূত্রতা বা বিশেষ কোনো কারসাজি হতে পারে? কেন মির্জা ফখরুল ইসলাম আলমকে এরকম হাত ধরে টেনে বা ঠেলে পাঠানো হলো, কি মনে হয়? ভাবমূর্তিগত সমস্যা তৈরি হয়েছে, নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। আপনারা বলছিলেন রোহিঙ্গা প্রসঙ্গ, গাজা প্রসঙ্গ, এই বিষয়গুলোকে আপনারা সাধুবাদ জানাচ্ছিলেন। একটু ডক্টর মোস্তফা সরওয়ারও বলছিলেন, জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটু এটা জানি যে তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মানে ভাষণে বলছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তাদেরকে এই গত আমলে যেই হত্যাকাণ্ড হয়েছে সেটার একটা তদন্ত করবার জন্য তিনি ডেকেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলছিলেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সুপারিশ আমরা সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি। এই সংস্কার কার্যক্রমে যুক্ত করার অর্থটা আসলে কি? কারণ তাদের তো সুপারিশের মধ্যে ছিল কোনো দলকে নিষিদ্ধ না করা, তাদের সুপারিশে ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে সকল দলের সমান সুযোগ তারা পাবে, সেখানে ছিল যে প্রতিশোধমূলক সহিংসতা যেন না হয়, যেটাকে আসলে আমরা মব বলছি কিন্তু সরকার জায়েজ করে বলে প্রেশার গ্রুপ, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তাহলে আসলে সংস্কার কমিশনের মানে সেটাতে যুক্ত করে, সংস্কার কার্যক্রমে যুক্ত করে অর্থটা কি দাঁড়ালো জনাব হুমায়ুন কবির? একটু এই কমিশনটা বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা কেন তৈরি হয়েছে এটা বলে রাখা দরকার। কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের জন্য প্রথম কিন্তু শেখ হাসিনা সরকারের সময় তারা যোগাযোগ করেছিল এবং শেখ হাসিনা সরকারই প্রথম তাদেরকে আনবার জন্য চিন্তা করেছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদেরকে দিয়েছে। এটার প্রধান উদ্দেশ্য ছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে চিহ্নিত করা এবং এর দায় নির্ধারণ। এটা ছিল এই টার্মস অফ রেফারেন্স অফ দিস কমিশন। আমি তো জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা পুয়ারলি ম্যানেজড একটা কাজ হচ্ছে। তার কারণ হলো আপনি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বা জাতিসংঘের প্রোটোকল পান, কাজে তার জন্য বিশেষ ব্যবস্থা থাকে, সেটা সব সরকার প্রধানের জন্যই থাকে। কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গেছেন তারাও তো আমাদের সম্মানী মানুষ, এবং যে এই জায়গাটায় একটু বাড়তি মনোযোগ দরকার ছিল। আমার ধারণা এখানে মনোযোগের ঘাটতি ঘটার কারণে এই বিড়ম্বনাটা হয়েছে এবং তাদের একটা আমি বলবো অহেতুক সমস্যা তৈরি হয়েছে। নিউ ইয়র্কে বিভিন্ন সার্কাস হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন খুব এন্টারটেইনিং ব্যাপার স্যাপার ঘটছে, মারামারি, হুলস্থুল। এটা কিন্তু অন্য কোনো দেশের লোকরা কিন্তু এই কাজ করে না, পাকিস্তানিরা করে না, ভারতীয়রা করে না, মায়ানমার করে না, শ্রীলঙ্কা করে না, ইউরোপের কোনো কান্ট্রি করে না, আফ্রিকার কোনো কান্ট্রি করে না। ইজিপ্ট, টার্কি, কারো লোক নিউ ইয়র্কে মানে দফায় দফায় মারামারি, হ্যাঁ, এবং অ্যারেস্ট, এগুলো কিন্তু অন্য কোনো দেশের জন্য নেই। আমি এর একটা কারণ খোঁজার চেষ্টা করছি। আমার যেন মনে হয় যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে যারা আছে, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাসিমিলেট করতে পারেনি। তাদের মন পড়ে আছে বাংলাদেশে, এই জন্য তারা ওই বাংলাদেশেরটাই সবসময় চিন্তা করে এবং ওখানকার যে সংস্কৃতিতে যে একটু মারামারি আছে, তারপরে গোলমাল আছে, ওটাকেই তারা করছে। এইটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের ওনার জন্য নয়, কিন্তু ওভারঅল একটা নেগেটিভ পয়েন্ট। জি, আমার খুব জানতে ইচ্ছা করে, এটি অবশ্য আমি জানি না স্যার আপনি জানেন কিনা, মানে তারা যে মারামারিটা করছে বা সারাদিন ধরে এইরকম করছে, যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবন, সবাই যার যার কাজে প্রচন্ড ব্যস্ত থাকে, এই কাজগুলো করে বাংলাদেশে যেমন মিছিলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, যারা যায় জানিও না অনেক সময় যে কার মিছিলে যাচ্ছে, কিছু টাকা পয়সা পাচ্ছে বলে যাচ্ছে, এখানে আসলে তাদেরকে ফান্ডিং থাকে, মানে কেন তারা এগুলো করে? এখানে কিন্তু টাকা পয়সা নেই। আমি আপনাকে বলি, আমি একবার লন্ডন থেকে ফিরে আসছি গত বছর, রাত একটা নিউ ইয়র্কের জেএফকে নামলাম, দেখি হঠাৎ আমাকে রিসিভ করার জন্য বেশ একদল লোক, তারা স্লোগান দিচ্ছে, আমার সঙ্গে আরো একজন ছিল। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত রাতে তো মানে জেএফকে আসা কিন্তু অনেক খরচের ব্যাপার, গাড়ি পার্ক করা অনেক খরচের দরকার, এবং অনেকে কাজ ছেড়ে আসছে। আই ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ। আমার যেন মনে হয় যে বাংলাদেশি যারা আছে নিউ ইয়র্ক এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে, তাদের কিন্তু আমার যেন মনে হয় মন পড়ে আছে বাংলাদেশে, যাই আমার যেমন হয়। এই জন্য নিজের খরচ দিয়ে যেটাকে তারা বিশ্বাস করে, যাকে পছন্দ করে, যাকে অপছন্দ করে, তার একটা দারুণ প্রকাশ ঘটে এই বিভিন্ন তাদের কর্মকাণ্ডে। আমার মনে হয় এতে কোনো অর্থ তারা পায়। অনেক ধন্যবাদ, মানে অনেক ডেডিকেটেড, অনেক প্যাশনেট মনে হলো তাদেরকে। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকেও আপনি ইতিবাচক কি দেখলেন, নেতিবাচক বা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কি দেখলেন, একটু সামারি করে যদি আপনি বলেন।
গত 15 বছরের বিচারের কার্যক্রম আমরা দেখছি চলছে, যদিও সেখানে নানান রকম প্রশ্ন উঠে আসছে, যেটা সেই প্রক্রিয়ার মধ্যে তড়িঘড়ি পাবলিক প্রসিকিউটর তিনিও বলেছেন যে হ্রাস করতে হচ্ছে আসলে, কারণ এই সরকার চলে গেলে এই প্রক্রিয়া চলবে কিনা সেটি নিয়ে সন্দিহান, ফলে হ্রাস করতে হচ্ছে। এই হ্রাস শব্দটা আমি কোট করছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যা যা সুপারিশ ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনের, তার মধ্যে আমি উল্লেখ করছিলাম যে এই সুপারিশগুলো ছিল সেগুলো এই সরকার পালন করে নাই, বরং উল্টা কার্যক্রম হচ্ছে, যেমন নিষিদ্ধ করা হচ্ছে, দলকে নিষিদ্ধ করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, বা আমি যেগুলো উল্লেখ করছিলাম। তাহলে আসলে কি মনে হয় পরিবর্তনের পথে, যেটি আসলে জনাব হুমায়ুন কবির বলছিলেন, যেতে যদি আমরা পারি সেটি সেই পথে যাওয়া যাচ্ছে? যা দেখছি, যেমন ধরেন একটা কেসে 2000 মার্ডার, মানে 2000 আসামি, হ্যাঁ, তার মধ্যে কিছু নোন নাম আর কিছু হলো আননোন। এগুলো কি কোনো বিচার? মানে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ হলেও বর্তমানের যে ব্যাপারটা, যাকেই ধরছে তাকে একটা মার্ডার কেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যে এই যে অনিয়ম, এই যে বিচারের মানে বাণী নীরবে নিভৃতে কাঁদে, হ্যাঁ, যেটা কবির ভাষায়, সেটাই তো আমার মনে হচ্ছে যে জুডিশিয়ারিতে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, ইটস অন এ ট্রানজিশন, কিন্তু কোথায় তার মানে যে একটা যে মানসিকতার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এই যে বর্তমানের যে মাননীয় প্রধান বিচারপতি, আমরা তো খুব খুশি হয়েছিলাম। আমি তার বাবার সঙ্গে কয়েকবার আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। আমাদের ইউনিভার্সিটি মানে হুমায়ুন হাসছে যে আর্টস ফ্যাকাল্টির যে আমাদের যেটা উনি প্রায় আসতেন, হ্যাঁ, আমাদের সিনিয়র যারা, তাদের সঙ্গে এসে বসতেন, আমরাও মাঝে গিয়ে একটু সালাম আলাইকুম দিয়ে একটু আলোচনা করে আবার কেটে পড়তাম, কারণ ওই অঞ্চলে আমরা বসতে পারতাম, আমরা অপোজিট সাইডে বসতাম, আমি হুমায়ুন এবং আমরা বসতাম অন্যদিকে। আমি প্রায় আর্টস ফ্যাকাল্টিতে যেতাম, কিন্তু এই ভদ্রলোকের ছেলে তো হাইলি এডুকেটেড। আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট এই যে কতগুলো প্যাটার্ন রেকগনিশন, আমি যেমন আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আমি যেমন ধরেন কিচ্ছু জানি না, বাংলাদেশের স্ট্রাকচারাল চেঞ্জ কিচ্ছু জানি না, কিন্তু আমি দেখব যে কেস যেগুলো হচ্ছে, যে কেসগুলো, সেই কেসগুলো, এবং যেটা গভর্নমেন্টের কেস, আমি বাইরের লোকের বলছি না যে একজন একটা মানহানির কেস দিয়েছে, গভর্নমেন্টের যে কেসগুলো, হ্যাঁ, পুলিশ যে কেসগুলোকে ফাইল করছে, সেই কেসগুলো একটা জেনারেল প্যাটার্ন লক্ষ্য করেন। কি ব্যাপার? সরকার যেটা চাচ্ছে তারই রিফ্লেকশনস দেখছি ওখানে। তার অর্থটা কি? বিচার বিভাগ তাহলে কি স্বাধীন আছে? এ তো এক্সিকিউটিভ ব্রাঞ্চের যেটা ইচ্ছা, তাদের মনোবাঞ্ছনা, সেটাই তো জুডিশিয়ারি পালন করে যাচ্ছে। ডিম মারামারি নিউ ইয়র্কে যেটা হয়েছে, সেটাকে আপনি যদি কম্পেয়ার করেন কোর্টে, ঢাকার কোর্ট বিল্ডিং এ যখন একজন আসামিকে আনা হচ্ছে, তখন যে আমরা সার্কাসটাকে দেখছি, এবং ডিম মারছে, লাথি মারছে, এমনকি লাথি মেরে একজনের খুব একটা গোপন অঙ্গকে করে দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তো চললে পরে তাহলে এটা কি বাইরে থেকে আমি কি মনে করব যে ইজ দিস কান্ট্রি হ্যাজ এ জুডিশিয়াল জাস্টিস? এখানে বিচার বলে কোনো কিছু আছে? মানে বিচারের যেখানে কক্ষ, বিচারের বিল্ডিং এর ভিতরে যে এগুলো হচ্ছে, যেখানে, হ্যাঁ, যে আপনি দেখছেন যে দোস্তের মতো হেনস্থা করা হচ্ছে, টেনে মহিলা একজন প্রাক্তন মন্ত্রীকে আমি দেখলাম যে আরে বাপরে বাপ, যেভাবে হেনস্থা করছে, এগুলো কোনো বিচার হচ্ছে? এটা তো ভিডিওতে আমরা দেখছি কারা করছে। তো এই ভিডিও দেখে তো এদেরকে ইনভাইট করে এদেরকে সাজা দেওয়া উচিত ছিল, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট করেনি। আমি ওনাকে দারুণ শ্রদ্ধা করি, ওনাকে আমি অনেক সমালোচনা করেছি, অনেক প্রশংসা করেছি, এবং বর্তমানে উনি যেহেতু নির্বাচনটা দিচ্ছেন, সেই জন্য আমি বলছি যে সব ভালো যার, শেষ ভালো তার। কিন্তু এই যে মহক্রেসির ব্যাপারটা, এটার যে উনি কোনো বিচার করলেন, হ্যাঁ, এটা কাদের বুদ্ধিতে হলো আমার জানা নেই, এবং এর সঙ্গে যারা জড়িত, ল মিনিস্টার বিচার করলেন না, যদিও মাঝে মাঝে সমালোচনা হয়েছে বিভিন্ন ঘটনার সরকারের পক্ষ থেকে, কিন্তু সরকারও নিন্দা জানায়, কিন্তু আবার প্রেসার গ্রুপ বলে এটা একটা জায়েজও করা হয়। কিন্তু না, সেটা অ্যাবসলিউটলি আমি মনে করি যে এটা একদম, মানে আমি আমার ভাষা নেই এটাকে কন্ডেম করার জন্য, হ্যাঁ, এটাই কিন্তু যে সিস্টেমটাকে যে একদম নষ্ট। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চলে যাবেন, তিনি তার ক্যাবিনেটে, আমি অনেককে চিনি, হুমায়ুন চেনে, হ্যাঁ, আমাদেরই অনেক চেনা জানা লোকজন আছে, তারা কিন্তু অনেকে একদম কোর, অনেস্ট টু দি কোর, হ্যাঁ, বেশ কয়েকজন আমি নাম বলতে পারবো যারা অনেস্ট টু দি কোর, কিন্তু
দুঃখজনক হলো যে ওনাদের এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে যখন ভবিষ্যতে ইতিহাস লেখা হবে তখন এইটাকে যে মবক্রেটিক গভর্নমেন্ট বলবে না, সেটা কিন্তু আমি কিন্তু হলফ করে বলতে পারবো না। কারণ জনাব হুমায়ুন কবির, আমি কি বুঝলাম না নাকি, আমি একটু আপনার কাছে একটু জিজ্ঞাসা করি যে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের কাছে উঁচু মানদণ্ড আশা করেছিলেন, মানে সেখানে আশাভঙ্গ হওয়ার জায়গাটা কি হলো? সেটা আছে, আশা এখনো আছে। সেই প্রত্যাশার জায়গায় যেই প্রশ্ন এখন সেই প্রত্যাশার জায়গায় আসছে যে নৈতিকতা বা স্বচ্ছতার জায়গা অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, তার সরকারের কাছ থেকে, সেখানে কিছু কিছু জায়গায় এখন প্রশ্ন উঠছে। আমি যদি একটু শুরু থেকে শুরু করি, একদম সফরের শুরু থেকে, এখন একটু বিশ্লেষণের জায়গায় ডক্টর মুস্তাফা সারওয়ার শুরুতেই আসলো কতজন সফর সঙ্গী, তারা দেখা যাচ্ছে 104 জন সফর সঙ্গী এসেছেন তার সাথে, সেটা নিয়ে একটা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক আছে। সরকারি পুস্তিকা অনুযায়ী সফর সঙ্গী হচ্ছেন 62 জন, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা সরকারি নথি অনুযায়ী 104 জন বলে আমরা জানতে পারছি। মানে আপনার কাছে কি মনে হয় এত সংখ্যক, মানে যেটা নিয়ে আসলে শেখ হাসিনার সমালোচনা হতো, তার সাথে একটা বড় বহর আসতেন, সেই বিষয়টি এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হয় তাহলে পার্থক্য কি হলো, বা এটার আসলে প্রয়োজনীয়তা আপনি কি দেখেন এরকম সফর সঙ্গী থাকার? গতবারেরটাও সাথে সাথে আলোচনা আসছে, এটাও একটু বলে রাখি, গতবারেরটাও আলোচনায় আসছে যে গতবার বলা হয়েছিল সফর সঙ্গী, মানে বিশেষ করে এটা প্রচার করা হয়েছিল যে মাত্র 7 জন, পরে দেখা গেল আসলে সেটি ঠিক 7 জন না, সেটি সব মিলিয়ে 80 জনের বেশি, সরকারি পুস্তিকা অনুযায়ী ছিল 57 জন। ডক্টর মুস্তাফা সারওয়ার, আপনার বিশ্লেষণ একটু শুনি। হ্যাঁ, না, প্রথমে আপনি যে বলেছেন তাতে এটা ক্লিয়ার যে মানে কাগজে যে লেখাটা আর সত্যিকারের ব্যাপারটা সেটা মিল নেই, একটা বেমিল রয়েছে, ইনকনসিস্টেন্ট। এটা থাকা উচিত না, মানে দেয়ার মাস্ট বি কনসিস্টেন্ট, যে কতজন আসছে সেটা নিয়ে যেন আর কন্ট্রোভার্সি না হয়। আচ্ছা, এখন যে আসছে যারা, সেই নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর খুব যে দেশগুলো জাতিসংঘের সঙ্গে খুবই মানে জড়িত এবং তাদের দেশগুলো বিশাল এবং তাদের সহায় সম্পদ অনেক বেশি, তাদেরও কিন্তু নাম্বার অফ যে লোক আসে যুক্তরাষ্ট্রে, সে নাম্বারের সঙ্গে তুলনা করলে আমার যেন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহর তার সঙ্গে আসছেন, সেটা আমার যেন মনে হয় যেন অনেক বেশি হয়ে গেছে, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, এটার কোনো প্রয়োজন হয় না। এবং আমি তো দেখলাম যে মিটিং গুলো উনি করেছেন, সেই মিটিং গুলোতে আপনি লক্ষ্য করে দেখুন যে উনি অনেকে নিয়ে আসছেন। জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে ওনারা বসেছিলেন, সেখানে তো একটা লিমিটেড নাম্বার আছে, যেটা আমার ছোট ভাই হুমায়ুন কবির ভালো করে বলতে পারবে, যে ইউ ক্যানট জাস্ট টেক এনিবডি দেয়ার। হ্যাঁ, দিস ইজ লিমিটেড নাম্বারস। কাজেই যাদেরকে এই জাতিসংঘের ইসের জন্য এনেছেন, যেমন ধরেন রাজনৈতিক দলের নেতারা, তারা তো জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ তো তাদেরকে আমি দেখিনি, মানে অন দ্যাট, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে আমি তো তাদেরকে দেখলাম না। তাহলে এটাই যদি হয় মূল উদ্দেশ্য, এই সাধারণ পরিষদের সম্মেলনে যোগদান করা, সেখানেই তো তারা অ্যাবসেন্ট, তাহলে কেন এটার দরকার ছিল? তারপরে আবার লক্ষ্য করে দেখুন যে আরো অন্যান্য অনেক লোক এনেছে, যেমন প্রেস করে বোধহয় 5 জনের বেশি। ওয়াই? হ্যাঁ, এটা অবশ্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন আমি গ্রামীণ ব্যাংক ভিজিট করেছি, আমার ছেলে যখন ইন্টার্নশিপ করেছিল, তখন আমি দেখেছি যে ওনার যেটা ফ্লোর এবং তার উপরের ফ্লোরটা, আমি নাম্বার বলতে পারবো না, কিন্তু এই দুটোতে ছিল ওনার ইনফরমেশন ইউনিট গুলো। এবং আমার ছেলে, ও তখন হাই স্কুলের ছাত্র, পরে ও হার্ভার্ডে গেছে, তো ও আমাকে রিপোর্ট করলো যে ড্যাড, এরকম তো আমি কোথাও দেখিনি যে একটা অর্গানাইজেশনের এত ইকুইপমেন্ট। মানে ও আবার ইন্টার্নশিপ করতে এখানকার একটা মেজর নিউজ পেপারে, তো ও বললো যে আমি এরকম ইকুইপমেন্ট, এত লোক আমি দেখিনি, তার মানে এখানে প্রপাগান্ডাটা খুব গুরুত্বপূর্ণ। ওই বাচ্চা ছেলে আমাকে কিন্তু এই খবরটা দিয়েছিল। তো এই যে প্রেস করে উনি একটা বিরাট নাম্বার নিয়ে আসলেন, এটা তো প্রয়োজন ছিল না। আমার যেন মনে হয় যে এগুলো কাট করলে ওনার আরো সুনাম হতো। যে বিষয়গুলো ন্যায় বিচার বা অন্যান্য বিষয়গুলো, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেগুলো কথা বলছেন, এগুলি কথা ভালো প্রতীয়মান হয়, বাস্তব অর্থে কি সেটা প্রতিফলন আমরা দেখি? কারণ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অন্তত পক্ষের 2টা। একটা হচ্ছে তারা অন্য সরকারগুলোর মতো, রাজনৈতিক সরকারগুলোর মতো আচরণ করবেন না, এটা একটা ছিল মানুষের স্বাভাবিক প্রত্যাশা। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে মনে হয়েছে বা আমরা প্রত্যাশা করেছি একটা পরিবর্তন দেখতে চাই সরকারের তাদের কাজে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস, যিনি আমাদের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা মহোদয়,
তার কাছ থেকে কিন্তু আমরা একটা উঁচু নৈতিক মানদণ্ড প্রত্যাশা করছি আর কি। তার হলো বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ধস নেমেছে, অন্তত আমি বলবো যে শুধু 15 নয়, তার আগে থেকে এটা শুরু হয়েছে। এই জায়গায় উত্তরণের একটাই মাত্র প্রাথমিক ধাপ হতে পারে নৈতিক অবস্থানটাকে সুদৃঢ় করা, বা রাজনীতি যারা করেন তাদেরকে নৈতিক মানদণ্ডের আলোকে মানুষ যদি তাকে বিচার বিশ্লেষণ করে, তবে যদি এই অবস্থার পরিবর্তন আমরা পাই। তা না হলে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সামনে নির্বাচন আছে, নির্বাচন হয়ে যে সরকার আসবে তারা আবার সেই পুরনো ঘূর্ণাবর্তে পড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে, যেটা বাংলাদেশের মানুষ একদমই চায়।